32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখলো কলকাতা হাইকোর্ট। 32,000 প্রাথমিকের শিক্ষকের চাকরি বহাল রাখলো কলকাতা হাইকোর্ট। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের রায়। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলেরই নির্দেশ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়। 32,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 32,000 শিক্ষকের চাকরি বাতিল মামলা, সেই মামলাতে যেটা জানা যাচ্ছে প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বাতিল যে মামলা, সেই মামলাতে কিন্তু মামলা একক বেঞ্চের রায় খারিজ হয়ে গিয়েছে। প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলায় একক বেঞ্চের রায় খারিজ। প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলায় একক বেঞ্চের রায় খারিজ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে এর আগে আমরা জানি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন সে সময় তিনি এই 32,000 চাকরি বাতিলের রায় দিয়েছিলেন। প্রাথমিকের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রাথমিকের 32,000 চাকরি বাতিল মামলায় একক বেঞ্চের রায় খারিজ হয়ে গিয়েছে। 32,000 শিক্ষকের চাকরি বহাল থাকছে। এই মুহূর্তে নিঃসন্দেহে বড় খবর, এই আজকের এই নির্দেশের দিকে হাইকোর্টের এই নির্দেশের দিকে কিন্তু তাকিয়েছিল যে কি আজকের রায় দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সেটা দেখা যাচ্ছে যে প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বাতিল মামলাতে একক বেঞ্চ যে রায় দিয়েছিল সেই রায় খারিজ করে দেওয়া হয়েছে। 32,000 শিক্ষকের চাকরি কিন্তু বহাল থাকলো। বড় খবর এই মুহূর্তে নিঃসন্দেহে 2014 সালে টেটের ভিত্তিতে 2016 সালে নিয়োগ হয়। 2016-তে প্রায় 42,000 শিক্ষক নিয়োগ হয়। 2023-এ প্রায় 32,000 শিক্ষকের চাকরি বাতিল করে দেয় হাইকোর্ট। 2023-এ প্রায় 32,000 অপ্রশিক্ষিত শিক্ষকের চাকরি বাতিল হয়। 32,000 প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বহাল থাকছে। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, কি জানা যাচ্ছে রায় দিতে গিয়ে, আর কি বললেন দুই বিচারপতি? দেখো, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে যে 32,000 চাকরি বাতিল হয়ে গিয়েছিল সেই রায়কে খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মূলত বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চ এই রায় দিতে গিয়ে বলেন, যে ধরনের নথি আদালতের হাতে এসেছে তাতে এই নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু যে দুর্নীতি হয়েছে তা আদালত মনে করছে। এমনকি এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে অযোগ্যরাও যে পেয়েছে তা কিন্তু চিহ্নিত করা হয়েছে এবং পর্ষদের পক্ষ থেকেই সেই তালিকা আদালতকে দেওয়া হয়েছে। কিন্তু আদালত মনে করছে যে এই ধরনের যে ইন্টারভিউ হয়েছে তাতে যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে সেগুলি সঠিকভাবে কিন্তু সেই নির্দেশ মেনে করা হয়নি। প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে যে নিয়োগের যে পদ্ধতিটা মানা হয়নি, কিন্তু 9 বছর চাকরি করার পর সেই চাকরিরতদের এবং তাদের পরিবারের কথা ভেবে আদালত এই মুহূর্তে মনে করছে না যে 32,000 চাকরি বাতিলের প্রয়োজন রয়েছে। তাই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে 32,000 চাকরি বাতিলের যে নির্দেশিকা জারি করে ছিলেন তা খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। এবং ডিভিশন বেঞ্চ এই পর্যবেক্ষণে এও জানিয়েছে যে সমস্ত অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে ফৌজদারি ধারায় কিন্তু মামলা করতে পারবে পর্ষদ এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি ধারায় ব্যবস্থা নেওয়ার অপশন থাকবে। তবে এই মুহূর্তে 32,000 চাকরি বাতিল হচ্ছে না, এমনটাই জানিয়ে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত মিত্রের ডিভিশন বেঞ্চ।
পীযূষ, এক্ষেত্রে এই যে প্রক্রিয়া বা এই নির্দেশ আমরা জানি, এই মামলাটি সুপ্রিম কোর্ট ঘুরে ডিভিশন বেঞ্চে এসেছিল। সেক্ষেত্রে কি যে নির্দেশ ডিভিশন বেঞ্চ দিয়েছে কলকাতা হাইকোর্টের, সেই নির্দেশকে কি আবার চ্যালেঞ্জ করা যেতে পারে? কেউ কি চ্যালেঞ্জ করতে পারে? দেখো, ভারতীয় বিচার ব্যবস্থার ক্ষেত্রে যে পদ্ধতি রয়েছে, সেক্ষেত্রে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলাটির যেহেতু পূর্ণাঙ্গ শুনানি হয়নি, সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে পুনরায় শুনানির জন্য নির্দেশিকা জারি করেছিল। তার ভিত্তিতেই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি গ্রহণ করেছে। তার কারণ, ডিভিশন বেঞ্চের একটি অন্তর্বর্তীকালীন নির্দেশকে চ্যালেঞ্জ করেই কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। তাই যে এটি যখন পূর্ণাঙ্গ রায় বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ ঘোষণা করলেন, সুতরাং এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনকারীরা পুনরায় সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারবে। সেই প্রভিশন কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থায় রয়েছে এবং সুপ্রিম কোর্টের সেই রায়ের পরই কিন্তু চূড়ান্ত হবে এই 32,000-এর ভবিষ্যৎ। তবে এই মুহূর্তে 32,000 চাকরি প্রার্থীদের চাকরি আপাতত বাতিল নয়, এটা কিন্তু জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ এই মামলাটি আপাতত কলকাতা হাইকোর্টে নিষ্পত্তি হয়ে গেল। এখন যদি এই মামলার সঙ্গে সংযুক্ত কোনো পক্ষ সুপ্রিম কোর্টে আবেদন জানায়, তাহলে সেক্ষেত্রে সেই বিষয়টি নির্ভর করবে সুপ্রিম কোর্টের উপর। পীযূষ, এক্ষেত্রে যারা চাকরি প্রার্থীদের আইনজীবী বা তদন্তকারীদের আইনজীবী, তাদের কি বক্তব্য কিছু কি পাওয়া গেছে? দেখো, এই মুহূর্তে সবেমাত্র ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে রায়দান সম্পন্ন হয়েছে। এই এখনো পর্যন্ত এজলাস থেকে আইনজীবীরা কিন্তু বেরোননি। শুধুমাত্র রায়দানের পরই কিন্তু আমরা জানিয়েছিলাম যে 32,000-এর চাকরি বাতিল হচ্ছে না। এরপরে আইনজীবীরা তাদের যে ক্লায়েন্ট, অর্থাৎ যে সমস্ত মামলাকারীরা ছিলেন, আবেদনকারীরা ছিলেন, তাদের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে আইনজ্ঞ মহল মনে করছে যে এই মুহূর্তে কিন্তু যে পরবর্তীকালে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার প্রভিশন রয়েছে, তবে সেটি সম্পূর্ণ নির্ভর করবে। এক্ষেত্রে আদালত মেনে নিয়েছে যে দুর্নীতি হয়েছে, তা সত্ত্বেও চাকরি বাতিল হলো না। কোন গ্রাউন্ডে? শুধুমাত্র কি মানবিকতার গ্রাউন্ডে? আদালত যেটা মনে করছে যে এই 32,000-এর মধ্যে বেশ কিছু যারা যোগ্য প্রার্থী রয়েছেন, তারা 9 বছর ধরে যারা চাকরি করে এসেছেন, দীর্ঘ সময় ধরে চাকরি করার পর এই চাকরির ওপর শুধু তারাই নয়, তাদের পরিবারগুলিও কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে রয়েছে। এই মুহূর্তে যদি নতুন করে প্রসেস শুরু হয়, তাহলে একটা নতুনভাবে একটা জটিলতার সৃষ্টি হবে এবং সেক্ষেত্রে যোগ্য প্রার্থী যারা, তারা কিন্তু যে যোগ্যতার সঙ্গে যে চাকরি করেছে তারা কিন্তু তার থেকে বঞ্চিত হতে পারে। সেই কারণের জন্যই আদালত মানবিকতার খাতিরে কিন্তু আদালত মনে করছে যে এই মুহূর্তে যদি তাদের 32,000-এর চাকরি বাতিল হয়, তাহলে সেক্ষেত্রে পরিবারগুলি কিন্তু একটা অসহায় অবস্থার মধ্যে পড়বে। সেই গ্রাউন্ডেই কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্রের বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আপাতত 32,000-এর চাকরি বাতিল নয়, তবে চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।